জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে ভারত পাক পরিস্থিতি যেরকম উত্তেজক হয়ে রয়েছে তাতে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু ভারত পাক যুদ্ধের কথা উঠলেই সবচেয়ে বড় যে আশঙ্কাটা তৈরি হয় সেটা হলো পাকিস্তান কি ভারতের ওপরে পারমাণবিক হামলা চালাতে পারে। সম্প্রতি পাকিস্তানের এক মন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ভারতকে হুমকি দিয়ে বলেছেন তাদের কাছে নাকি 130টা পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে আর প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করে রাখা আছে। 130 एटॉमिक हमारे पास वेपन है, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও ভারতকে হুমকি দিয়ে বলেছেন যে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান ভারতের উপরে পারমাণবিক আক্রমণ চালাবে। और कोई आपने तमाशे करने पाकिस्तान के साथ याद रहे कि शहीद जुल्फिकार अली भुट्टो ने इस मुल्क को न्यूक्लियर वेपन दिया था। सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा, हमारा पानी बहेगा या उनका खून बहेगा। অতএব খুব সিরিয়াস প্রশ্ন উঠছে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যদি খুদ এরকম মন্তব্য করে তাহলে পাকিস্তান কি সত্যি ভারতের ওপরে পরমাণু বোমা ফেলতে পারে? আজকের এই ভিডিওটাতে আমরা এই সিরিয়াস প্রশ্নের উত্তর খুঁজতেই চেষ্টা করব এবং একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করব। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনার সময় যে কোনো রকমের সহায়তা প্রদানের জন্য হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের ওই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারতের ওপরে পরমাণু বোমা ফেলতে পারবে কিনা সেই বিষয়ে যুক্তিপূর্ণভাবে বিচার বিশ্লেষণ করতে হলে আমাদের তিনটে দিক নিয়ে চিন্তা করতে হবে। এক, এই মুহূর্তে পাকিস্তানের যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা তাতে কি তারা পারমাণবিক যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে? দুই, আর যদি তারপরেও তারা ভারতে পরমাণু হামলা করে তাহলে আন্তর্জাতিক মঞ্চে এই হামলার কি প্রতিক্রিয়া হবে, কোন কোন দেশ তারপরেও পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াবে? আর তিন, পারমাণবিক হামলা করার জন্য কি কি আন্তর্জাতিক প্রোটোকল রয়েছে এবং কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্রের প্রয়োগকে বৈধ বলে ধরে নেওয়া হয়? এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে পাকিস্তান কিভাবে আজ পরমাণু শক্তিধর দেশ হলো। দেখুন, 1998 সালের 28শে মে পাকিস্তান একসাথে 6টি সফল পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বে প্রথম ইসলামিক রাষ্ট্র হিসাবে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নিজেদের নাম লেখায়। তবে অনেকেই জানেন না যে পাকিস্তান সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যারা পরমাণু বোমা তৈরি করতে টাকা পয়সা বিশেষ খরচ করেনি বা নিজেরাও তেমন গবেষণা কিছু করেনি। তাই পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করেছে, এর বদলে বলতে হয় যে পাকিস্তান আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে পারমাণবিক বোমাকে জোগাড় করেছে। কিন্তু কিভাবে? দেখুন, 1971 সালে ভারতের কাছে যুদ্ধের শোচনীয় পরাজয়ের পরে 1974 সালে ভারত যখন অপারেশন স্মাইলিং বুদ্ধ চালিয়ে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করলো তখন পাকিস্তান কিন্তু এই ধাক্কাটা মোটেও হজম করতে পারেনি। রীতিমতো ঘাবড়ে গিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সেই সময় ঘোষণা করেন যে পাকিস্তানিরা ঘাস খেয়ে থাকবে কিন্তু পারমাণবিক বোমা তারা তৈরি করেই ছাড়বে। তবে শুধু পাকিস্তানি নয়, 1974 ভারতের এই পারমাণবিক পরীক্ষায় চীনও কিন্তু উদ্বিগ্ন হয়ে ওঠে। এমনিতেই 1971 ভারত যেভাবে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল তাতে করে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব অনেকটাই বেড়ে যায়। তার উপরে পারমাণবিক পরীক্ষার ফলে ভারত একেবারে রিজিওনাল সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করতে শুরু করে। অতএব চীন যে কোনো উপায়ে ভারতের এই উত্থানকে ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। আর তাই জটিল এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন পাকিস্তানকে পারমাণবিক বোমা তৈরি করতে গোপনে প্রায় সব রকম সাহায্য করতে শুরু করে। তবে শুধু চীন নয়, তৎকালীন সময়ে সৌদি আরব, লিবিয়া, উত্তর কোরিয়াও কিন্তু পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির ব্যাপারে সাহায্য করেছিল। 1976 সালে পাকিস্তানকে ফান্ড দিয়ে সাহায্য করে লিবিয়া এবং সৌদি আরব। আরাবিয়া নিউজের তথ্য মতে পাকিস্তান যখন 1974 সালে প্রজেক্ট 706 নামে একটা গোপন পারমাণবিক কর্মসূচি শুরু করে তখন লিবিয়া প্রাথমিকভাবে $100 মিলিয়ন দিয়ে সহায়তা
সহায়তা করে এবং সৌদি আরব আরও ব্যাপক অর্থ সাহায্য করে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির একেবারে শুরুতে নেদারল্যান্ডসে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে কর্মরত বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান ইউরেনিয়াম এনরিচমেন্ট পদ্ধতির গোপন ফর্মুলা এবং নকশা নেদারল্যান্ডস থেকে চুরি করে পাকিস্তানে পালিয়ে আসেন এবং নেদারল্যান্ডস থেকে চুরি করা সেই ফর্মুলা এবং প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে কাহুটা অ্যাটমিক প্ল্যান্ট স্থাপন করেন। এখন আপনি জানতে চাইতে পারেন যে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট আসলে কি? সহজভাবে বললে ইউরেনিয়াম অনেকটা চালের দানার মতো, তবে সব দানাই কিন্তু পারমাণবিক বোমা তৈরির উপযোগী নয়। কেবলমাত্র U-235 বা U-235 নামে পরিচিত একটা বিশেষ আইসোটোপ দানা বোমা তৈরির জন্য ব্যবহারযোগ্য। তাই ইউরেনিয়ামের অসংখ্য দানার মধ্যে থেকে U-235 এই আইসোটোপ দানাকে আলাদা করার নামই হলো এনরিচমেন্ট। যাই হোক, ডক্টর আব্দুল কাদির খানের তত্ত্বাবধানে কাহুটা অ্যাটমিক প্ল্যান্টে পাকিস্তান এই এনরিচড ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম হলেও তখনও পাকিস্তানের জানা ছিল না যে এই এনরিচড ইউরেনিয়াম দিয়ে কিভাবে পারমাণবিক বোমা বানাতে হয়। আর তখনই চীন সরাসরি পাকিস্তানকে সহায়তা করে। তারা পাকিস্তানকে সরাসরি নিজেদের পরীক্ষিত পারমাণবিক বোমার ডিজাইন চিক-4 দিয়ে দেয়। শুধু তাই নয়, 1990 সালের 26শে মে চীন তাদের মাটিতে পাকিস্তানকে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর অনুমতি পর্যন্ত দেয়। অর্থাৎ পাকিস্তান প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল চীনের মাটিতে। এভাবে বোমা জোগাড় হলেও সেটিকে ছোড়ার জন্য প্রয়োজন ছিল ক্ষেপণাস্ত্র, আর এই ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য পাকিস্তান উত্তর কোরিয়ার কাছে রীতিমতো ধর্ণা দিয়ে বসে যায়। দীর্ঘ কাকুতি মিনতি করলেও অবশেষে চীনের মধ্যস্থতায় উত্তর কোরিয়া পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেয়। আর এভাবেই চুরি করে চেয়ে চিনতে আন্তর্জাতিক ভূরাজনীতির সুযোগ নিয়ে পারমাণবিক বোমা জোগাড় করে ফেলে পাকিস্তান। আশা করি বুঝতে পেরেছেন। তো এ তো গেল পাকিস্তান পরমাণু বোমা কিভাবে জোগাড় করলো তার ইতিহাস। এবার আসা যাক ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার বিষয়ে। দেখুন, পরমাণু হামলার ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন পাওয়া বা না পাওয়া এটা তো অনেক দূরের বিষয়। আজকের দিনে পাকিস্তান রাজনৈতিকভাবে এতটাই অস্থিতিশীল যে কেবলমাত্র যুদ্ধ করতে গেলেই পাকিস্তান রীতিমতো ভেঙে যেতে পারে। কারণ পাঞ্জাব বাদে পাকিস্তানের সবকটা প্রদেশে গত কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বলা ভালো, এই অঞ্চলগুলোর জনগণ পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য একটা মাত্র সুযোগের অপেক্ষায় আছে। কিরকম? চলুন পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে শুরু করি। দেখুন, অনেকেই হয়তো জানেন যে পাকিস্তানের অন্যতম বড় দুর্বলতা হলো পাকিস্তানের দক্ষিণ পশ্চিম উপকূল। ভারত চাইলে যে কোনো সময়ে করাচি বন্দরের মতো গুরুত্বপূর্ণ বন্দরকে অবরোধ করতে পারে, যেমনটা করেছিল 1999 সালে। এতে পাকিস্তানের আমদানি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে এবং তারা আন্তর্জাতিক বাণিজ্য থেকে রীতিমতো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ভারতের কিছু করার আগেই পাকিস্তানের জনগণ নিজেরাই করাচি বন্দরকে অবরোধ করে ফেলেছে। কারণ পাকিস্তানের সিন্ধ প্রদেশে এখন তীব্র প্রতিবাদ চলছে। ভয়ঙ্কর সব স্লোগান শোনা যাচ্ছে, দরিয়াই সিন্ধ পার ডাকা নামঞ্জুর নামঞ্জুর। এর মানে হচ্ছে সিন্ধু নদীর ওপরে ডাকাতি মেনে নেওয়া যাবে না, যাচ্ছে না। নেক্সট আর একটা স্লোগানটা আরো ভয়ঙ্কর, কাল বানা থা বাংলাদেশ আজ বানেগা সিন্ধু দেশ। মানে কাল বাংলাদেশ তৈরি হয়েছে আর আজ সিন্ধু দেশ তৈরি হবে। কিন্তু কেন এই বিক্ষোভ? আসলে এই ক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা এবং ঐতিহাসিক শোষণের ইতিহাস। তবে সম্প্রতি যেটা ঘটেছে সেটা সিন্ধ প্রদেশের মানুষের মনে ভীষণ রকমের ক্ষোভের সঞ্চার করেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার চলিস্তান ক্যানাল প্রকল্প নামে একটা পরিকল্পনা হাতে নেয়। এই প্রকল্পের মাধ্যমে সিন্ধুর জল পাঞ্জাবের মরুভূমিতে নিয়ে গিয়ে কর্পোরেট কৃষিকাজ করার পরিকল্পনা করা হয়। কর্পোরেট কৃষি বলতে আসলে পাকিস্তানের রাজনীতিতে বড় বড় নেতা এবং মিলিটারি প্রধানরা পাঞ্জাব প্রদেশ থেকে আসে। আর এই নেতা মন্ত্রীরা পাঞ্জাব প্রদেশে বড় বড় সব জমির মালিক। সেনা কর্মকর্তা এবং নেতাদের এই বড় বড় জমিতে যে কৃষিকাজ হয় সেটাই হলো আসলে কর্পোরেট কৃষিকাজ। কিন্তু এই কৃষিকাজের জন্য প্রচুর পরিমাণে জলের দরকার হয়, যে জলের চাহিদা আর ভূগর্ভস্থ জল দিয়ে মেটানো যাচ্ছে না। তাই পাঞ্জাবের নেতা এবং সেনাপ্রধানরা মিলে সিন্ধু নদী থেকে খাল কেটে পাঞ্জাবে নিয়ে আসতে চাইছে
আর তার জন্যই তারা চলিস্থান ক্যানাল প্রকল্পকে বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু সিন্ধু নদীর জল এভাবে পাঞ্জাবে নিয়ে গেলে সিন্ধু প্রদেশের কৃষিকাজ তো ব্যাহত হবে। তাই এই প্রকল্প সিন্ধু প্রদেশের জনগণের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছে, কারণ সিন্ধের কৃষি প্রধান অর্থনীতি পুরোপুরি সিন্ধু নদীর জলের ওপরে নির্ভরশীল। ফলে সিন্ধ প্রদেশের মানুষ রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছে। আর তাই এই বিক্ষোভ সম্প্রতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সিন্ধ প্রদেশের জনগণ করাচি বন্দরের যাবতীয় প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। যদিও পাকিস্তানে আরও কয়েকটা বন্দর আছে, তবে করাচি কিন্তু সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বন্দর। দেশের বেশিরভাগ আমদানি এবং রপ্তানি এই বন্দর দিয়েই হয়। আজকে যখন ভিডিও রেকর্ড করছি তখনও সেখানে প্রায় 30,000 ট্রাক আটকে পড়ে আছে, যার মধ্যে মিলিয়ন ডলারের মাল প্যাকিং হয়ে পড়ে আছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে সেখানে 1000টি ফুয়েল ট্যাঙ্কার রীতিমতো জ্যামে আটকে গেছে। সিন্ধ প্রদেশের এই অবরোধ যদি দ্রুত না ওঠে তাহলে গোটা পাকিস্তানে জ্বালানি সংকট দেখা দেবে, মানে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পাকিস্তানের শিল্প পর্যন্ত বিধ্বস্ত হয়ে যেতে পারে। তো এ তো গেল সিন্ধ প্রদেশের মানুষের বিদ্রোহের কথা। এবার আসি পাকিস্তানের আরেকটা প্রদেশ বেলুচিস্তান প্রসঙ্গে। এমনিতেই গত কয়েক দশক ধরে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান অশান্ত হয়ে রয়েছে। তার উপরে পেহেলগাম হামলার পর থেকে বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর ওপরে সন্ত্রাসী আক্রমণ চোখে পড়ার মতো বেড়ে গেছে। কিছুদিন আগেই 25শে এপ্রিল 2025-এ বেলুচ লিবারেশন আর্মি মানে BLA মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3টি আইডি বিস্ফোরণ ঘটায়, যে হামলায় পাকিস্তানের 10 জন সেনা প্রাণ হারিয়েছে। এর এক মাস আগেই 18ই মার্চ 2025-এ BLA পাকিস্তানের সেনাবাহিনীর একটা বড়সড় কনভয় কিন্তু হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছিল। সেই হামলায় 90 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। এখন কেন বেলুচিস্তানের মানুষ পাকিস্তান থেকে বেলুচ প্রদেশকে আলাদা করতে চাইছে সে বিষয়ে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি। ভিডিওটা আই বটমে দিয়েছি। ওই ভিডিওটাতে আপনি বিস্তারিতভাবে সব কিছু জেনে নিতে পারবেন। তবে এই মুহূর্তে বেলুচ লিবারেশন আর্মির প্রধান লক্ষ্য হলো পাকিস্তান থেকে আলাদা হয়ে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। যদিও বেলুচিস্তান লিবারেশন আর্মি ছাড়াও আজকের দিনে অন্তত 19টি বিদ্রোহী সংগঠন বেলুচিস্তানে সক্রিয়, যার মধ্যে BLA মানে বেলুচিস্তান লিবারেশন আর্মি সবচেয়ে খতরনাক। 2020 সালের পর থেকে তাদের হামলার সংখ্যা এখন 4 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এখন প্রতি বছর তারা পাকিস্তানি সেনাবাহিনীর ওপরে গড়ে 150 থেকে 200-র মতো হামলা চালায়। যদিও এর সবটাই আপনারা জানেন। এখন প্রশ্ন হলো যে ভবিষ্যতে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে কি সেই পরিস্থিতিকে কাজে লাগাতে পারে BLA? উত্তরটা হলো নিশ্চয়ই পারে, কারণ সম্প্রতি পেহেলগাঁও ঘটনার পর থেকে বেলুচ লিবারেশন আর্মি মানে BLA যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে তুমুল আক্রমণ চালাচ্ছে, এরপরে ভারত পাক যুদ্ধ বাঁধলে BLA যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করবে এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চল থেকে পাকিস্তানি সেনার ওপরে এখন নিয়মিত হামলা করে যাচ্ছে তেহরিক-ই তালিবান পাকিস্তান বা TTP। মাত্র 3-4 দিন আগে 28শে এপ্রিল TTP খাইবার অঞ্চলে একটা বোমা বিস্ফোরণ ঘটায়, সেখানে 6 জন পাকিস্তানি আর্মি নিহত হয়েছে। একই সঙ্গে খবর আসে যে ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় তালেবান যোদ্ধারা 54 জন পাকিস্তানি সেনার ওপরে আক্রমণ চালিয়ে তাদের নিহত করেছে। তালেবানরা এখন পাকিস্তানের পাশতুন সীমান্ত অঞ্চলে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এর পাশাপাশি একাধিক বিদ্রোহী গোষ্ঠীও কিন্তু সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, যেমন জামাতুল আহরার, লস্কর-ই ইসলাম, ISI খোরাসান সহ আরও অন্তত 21টি সন্ত্রাসী সংগঠন। যদিও এদের মধ্যে সবচেয়ে বড় হুমকি হলো TTP, যাদের লক্ষ্য হলো খাইবার পাখতুন অঞ্চলকে স্বাধীন করে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন ধরুন ভারত পাকিস্তানের মধ্যে যদি উত্তেজনা বেড়ে যায় তাহলে এই পরিস্থিতিতে TTP সহ অন্যান্য গোষ্ঠীও কিন্তু পাকিস্তানের পশ্চিম সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করে দেবে। আর এর মধ্যেই আবার পাক অধিকৃত কাশ্মীর মানে POK থেকে নতুন করে অস্থিরতার খবর আসছে। সম্প্রতি সেখানে মাইন্স অ্যান্ড মিনারেলস বিলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। তাদের অভিযোগ পাকিস্তান মুখে POK-কে স্বাধীন কাশ্মীর বললেও এই বিলের মাধ্যমে পাকিস্তান আসলে POK-এর মূল্যবান খনিজ সম্পদ নিজেদের প্রয়োজনে লুট করতে চাইছে। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে পাকিস্তানের সবকটা প্রদেশেই আভ্যন্তরীণ গৃহযুদ্ধ চলছে।
পাঞ্জাব বাদে পাকিস্তানের 4টে প্রদেশের 3টি প্রদেশই পাকিস্তান থেকে স্বাধীন হতে চাইছে। অতএব এই মুহূর্তে পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তানি সেনাবাহিনীকে 4টে ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একদিকে ভারতের ফ্রন্টে তাদেরকে যুদ্ধ করতে হবে, আর অন্যদিকে বেলুচ লিবারেশন আর্মি বালুচিস্তানে যুদ্ধ ঘোষণা করবে, তাহরিক-ই তালিবান পাকিস্তান যুদ্ধ করবে আফগানিস্তান লাগোয়া পাশতুন প্রদেশে, আর সিন্ধ প্রদেশের বিদ্রোহীরা সিন্ধ প্রদেশকে আলাদা গঠন করার জন্য রীতিমতো বিদ্রোহ করবে। আর তার উপরেও যদি ভুল করেও পাকিস্তান ভারতের ওপরে পরমাণু অস্ত্র প্রয়োগ করে তাহলে যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বিচারে পাকিস্তান নিশ্চিতভাবেই 4 ভাগে ভাগ হয়ে যাবে। যুদ্ধে হেরে যাওয়ার পর কোনো দেশকে টুকরো করা হয়েছে, ইতিহাসে এরকম ঘটনা কিন্তু নতুন কিছু নয়। অতএব আভ্যন্তরীণ গৃহযুদ্ধের কথা মাথায় রেখে পাকিস্তান যুদ্ধই করতে চাইবে না, তার উপরে পরমাণু বোমা হামলা এটা কিন্তু কোনো বাস্তব ভিত্তির কথাই নয়, বরং বারবার পরমাণু হামলার কথা থেকে এটা স্পষ্ট যে পাকিস্তান সত্যিই খুব ভয় পেয়েছে। সো দিস ইজ ফুললি ইললজিক্যাল যে ভারতের ওপরে পাকিস্তান পরমাণু হামলা চালাতে পারে। এবার আমাদের ভেবে দেখতে হবে যে ইন্টারন্যাশনাল ল এবং প্রোটোকল কি বলছে এই বিষয়ে। প্রথমেই বলে নিই, ভারতের পরমাণু নীতি কিন্তু অত্যন্ত স্পষ্ট, নো ফার্স্ট ইউজ, মানে প্রথমে ব্যবহার নয়। অর্থাৎ ভারত কখনোই কোনো অবস্থাতেই আগে থেকে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করবে না বা পরমাণু হামলা চালাবে না। কিন্তু ঈশ্বর না করুন যদি এমন পরিস্থিতি আসে যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে এই আক্রমণ কিন্তু পাকিস্তানের কাছ থেকেই আসবে, এটা একেবারে নিশ্চিত। এখন কথা হলো, পাকিস্তান কি সরাসরি ভারতের ওপরে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে? এর সোজা সাপটা উত্তর হলো না, পারে না। বিষয়টা এতটা সহজ নয়ও কিন্তু। পৃথিবীর পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে এমন একাধিক আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক আইনি প্রোটোকল রয়েছে যার ফলে সরাসরি পরমাণু যুদ্ধের সম্ভাবনা কিন্তু কার্যত অসম্ভব। যদিও ভারত এবং পাকিস্তান এই দুই দেশের রাজনৈতিক অবস্থা প্রায়ই কিন্তু উত্তপ্ত হয়ে থাকে, তবুও এই পরমাণু প্রোটোকলগুলো এখনো পর্যন্ত পাকিস্তান কিন্তু মেনে চলছে। অতএব ইতিহাস ও বাস্তবতার বিবেচনায় বলা যায় ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি পারমাণবিক হামলার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে। তবে অনেকেই মনে করতে পারেন দেশটার নাম তো পাকিস্তান, তাই কতটা ভরসা করা যায়? কথাটা কিন্তু সত্যি, কিন্তু বিশ্বের যে সমস্ত দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা সুনির্দিষ্ট কমান্ড স্ট্রাকচার রয়েছে। যে কোনো দেশ ইচ্ছে করলেই কিন্তু পারমাণবিক মিসাইল ছুটতে পারে না। প্রতিটি দেশের একটা নিউক্লিয়ার কমান্ড অথরিটি থাকে, যেখানে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু এই সিদ্ধান্তে আসা যায় যে পারমাণবিক হামলা করা যাবে। তবে চূড়ান্ত অনুমোদন সাধারণত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাতেই থাকে। পাকিস্তানের ক্ষেত্রে সিমিলার ব্যবস্থা রয়েছে, তাদেরও একটা নিউক্লিয়ার কমান্ড অথরিটি রয়েছে, যেখানে সামরিক জেনারেল, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন ছাড়া কোনো পারমাণবিক সিদ্ধান্ত কার্যকর হবে না। এখানেও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবশ্য প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। সুতরাং পাকিস্তান চাইলেই মুহূর্তের মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারে না, তাদেরকেও একটা জটিল সিদ্ধান্ত প্রক্রিয়া এবং আনুষ্ঠানিক চেইন অফ কমান্ডকে অনুসরণ করতে হবে। অতএব এটা নিশ্চিত করে বলা যায় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টা আন্তর্জাতিক আইন এবং আভ্যন্তরীণ কঠোর প্রোটোকলের চাপে পাকিস্তানের পক্ষে পরমাণু অস্ত্র প্রয়োগ করা জাস্ট পসিবল নয়। তবে যেহেতু দেশটার নাম পাকিস্তান, তাই এত যুক্তিতর্ক দেশটার ওপরে নাও খাটতে পারে। আপনার কি মনে হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তান ভারতের ওপরে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে? কমেন্ট বক্সে আপনার কমেন্ট জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট পড়ার কিন্তু আমি নিজে অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যে কথা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যেখানে অল্প খরচে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার ব্যাপারে সহায়তা করি। আপনারা জানেন আজকের দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে, কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না।
ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই দেশের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হয়। তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায় এটা অনেকেই জানে না, কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই এদের কাছে থাকে না। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি, আর তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখে নিতে পারেন। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রইল, এখানেও কিন্তু দিয়ে রেখেছি, এখানেও যোগাযোগ করতে পারেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।